আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। জনগণের শক্তির পুঁজি করে বারবার আঘাত প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার অঙ্গীকার। রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না, বিএনপির অভিযোগ। পেসমেকার প্রতিস্থাপনের কথা জানালেন আইনমন্ত্রী। এবং টি-20 বিশ্বকাপের বাঁচা মরার লড়াইয়ে ব্রিজটাউনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইংল্যান্ড। ইংলিশদের আমন্ত্রণে সুপার 8-এর শেষ ম্যাচে ব্যাট করছে মার্কিনিরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আর তৃণমূল কর্মীদের শক্তি নিয়ে সবকিছু প্রতিহত করে জেগে উঠেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এই দলের হাত ধরেই। স্বাধীনতার অর্ধ শতাব্দীতে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার যে গৌরবময় অধ্যায়, তার রচয়িতাও উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিশ্বের ষষ্ঠ বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনেই জড়িয়ে আছে এই দলটি। দীর্ঘ পথ পরিক্রমায় এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে, যা সফল হয়নি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। বাংলাদেশ যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ৭৫ বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আর অর্থনৈতিক অর্জনের সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। সেই আওয়ামী লীগ পার করছে তার প্রতিষ্ঠার ৭৫ বছর। প্রশ্ন, এই আওয়ামী লীগ কতটা গণমানুষের দল হয়ে উঠেছে? আর সে প্রশ্নের জবাব জনগণের কাছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করাই আগামীর চ্যালেঞ্জ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২১ বছর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল নির্বাসিত। বিএনপিকে বর্ণচোরা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আগামীর চ্যালেঞ্জ। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা মাহতাবাদী করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন সারা পৃথিবীতে দেশের জন্য গৌরবোজ্জ্বল অধ্যায় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। আমাদের অর্জনের কথা আমরা বলবো। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার সঠিক চিকিৎসা করতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রোববার নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সাংবাদিকদের নিয়ে পুলিশের দেওয়া বিবৃতির বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। তথাকথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন, তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন, 2 দিন থেকে 10টি চুক্তি করেছেন। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং তার সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। আগামীতে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, বিদেশে নেওয়ার জন্য কোনো নতুন আবেদন পাননি তারা। এদিকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচারে নতুন আইনের প্রয়োজন নেই জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দুদক। মাজহারুল হক মাল্লার রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া। বাসায় থাকলেও অসুস্থ হয়ে মাঝে মাঝে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দল। এমন অবস্থায় সরকারের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানান আইনমন্ত্রী। আগের থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের অসুখ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে
তার ইচ্ছামতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, এনবিআরের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর বেশ আলোচনায় আছে। এ অবস্থায় দুর্নীতি নির্মূলে নতুন আইনের দরকার আছে কিনা সে সম্পর্কে জানান মন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন, তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্রিটেনে পলাতক চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যে কোনো যুদ্ধ মোকাবেলায় দেশকে প্রস্তুত রাখা এবং দুর্যোগে জনগণের পাশে থাকাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যুতে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। চকর মালিথার রিপোর্ট। সেনা সদর দপ্তরে নতুন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। বেলা 1:15টায় ফাইলে আনুষ্ঠানিক সই করেন বিদায়ী এবং নতুন সেনাপ্রধান। সেনাপ্রধানের চেয়ারে বসতে ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানান বিদায়ী সেনাপ্রধান। এরপর সিনিয়র অফিসারদের সাথে ফটো সেশন পর্ব। পরে 3 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে গণভবনে যান নতুন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে 4 তারকা র্যাঙ্ক ব্যাজ পরান বিমান ও নৌবাহিনী প্রধান। গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে 4 তারকা ফ্ল্যাগ খচিত গাড়িতে ফিরে আসেন সেনা সদর দপ্তরে। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। সেনাবাহিনী প্রধান হিসাবে এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। মায়ানমারের সাথে আমরা এগিয়ে, তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সবসময় এই প্রস্তুত আছে। রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় চীন প্রসঙ্গ উঠেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তবে তিস্তা কিংবা বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনীতির ইস্যুতে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। দিল্লি সফর নিয়ে গণমাধ্যমের তোলা প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফর ফলপ্রসূ হয়েছে। তিস্তা নদীসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে। তবে কবে নাগাদ চিকিৎসা প্রার্থীদের জন্য ই-ভিসা চালু করবে ভারত, সেই দিনক্ষণ নিয়ে নিশ্চিত নন মন্ত্রী। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়নার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে।
তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে, সেখানে চায়নার ভূমিকা, সেই বিষয়ে এসছে, অন্য কোনো বিষয়ে চায়না প্রসঙ্গেই আসে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতের কাছে চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ডিবি পুলিশ কোনো ধরনের চাপে নেই। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু আদালতে জানিয়েছিলেন আলামত ও মোবাইল ফোন ফেলে দেওয়ার কথা। গোয়েন্দা পুলিশ বলছে, মামলার মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের জন্য ফোনগুলোর খোঁজে তাকে আবারও রিমান্ডে আনা হবে। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে উনি বলেছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আরেক নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর হত্যার তদন্তের অগ্রগতি থমকে গেছে এমন ধারণা এমপি আনারের পরিবারের। তবে ডিবি পুলিশের দাবি, মামলা নিরপেক্ষভাবে তদন্ত করছেন তারা। তদন্ত কর্মকর্তা চাইলে মিন্টুকে আবারও রিমান্ডে আনা হবে। আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। যে কোনো প্রেশার নেই, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। হত্যাকাণ্ডের মামলাটি কনক্লুসিভ পর্যায়ে রয়েছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতা যাবেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপের বাঁচা মরার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার 8 গ্রুপ 2-তে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে আসরের সহ আয়োজক ইউএসএ। 9 রান করে ওপেনার আন্দ্রেস গুসকে হারালেও ইংল্যান্ডের বিপক্ষে রানের চাকা সচল রেখেছে মার্কিনিরা, আর 12 রান করে ফেরেন আরেক ওপেনার স্টিভেন টেইলর। হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফা তলবে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হলে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন বেনজির আহমেদ। দুপুরে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি বেনজির আহমেদ। এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সচাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে 3 সদস্যের কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। সে তার আইনজীবীর মাধ্যমে মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন, সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আহত এক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে রাখার ঘটনায় তোলপাড় চলছে।
লোমহর্ষক এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জেরিন শহরে বন্দুকযুদ্ধের সময় আহত ওই ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের বাহিনী প্রটোকল লঙ্ঘন করেছে। বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, অভিযানে গোলাগুলির সময় সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার তদন্ত করা হবে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে। গাজার অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে আরও 101 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সংঘাতে এ পর্যন্ত বেসামরিক লোকসহ নিহত হয়েছেন প্রায় 480 ফিলিস্তিনি। কৃষি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে পঞ্চগড়ে কমে গেছে মরিচের উৎপাদন। চাষিরা বলছেন, প্রান্তিক পর্যায়ে দামও কম। তবে কৃষি বিভাগ বলছে, জেলায় এবার 500 কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ। বর্জ্য থেকে দেশেই এবার উৎপাদন হবে বিদ্যুৎ। সাভারে পুরো দমে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ। এতে উৎপাদন হবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি ঢাকা হবে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন নগরী। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। উন্নত, আধুনিক ও সময় উপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা আরও বড় পরিসরে স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সে নতুন ঠিকানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া সহ অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশে চলতি বছরের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে 25 সালের হজ নীতি ঘোষণা করেছে দেশটি। আগামী বছরও বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। মক্কা থেকে বিস্তারিত MY আলাউদ্দিনের প্রতিবেদনে। সাউদি মিনিস্টার ফর হজ এন্ড উমরা ডক্টর তৌফিক আল রাবিয়া 2025 সালের হজ নীতি ঘোষণা করেছে সৌদি সরকার। ঘোষণা অনুযায়ী আগামী বছর 1,27,198 বাংলাদেশি হজ করতে পারবেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবছর এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। এখানে 3টা পুরস্কার দিয়েছে। একটা হচ্ছে বেশি সংখ্যক হজযাত্রী যে দেশের আছে ওরা, একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে সবচেয়ে কম, কোন দেশের হয়তো 200, 300, 500 হাজি আছে। আরেকটা দিয়েছে কারা সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো কারা সঠিকভাবে পালন করেছে। মক্কায় এক মত বিনিময় সভায় সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর সহযোগিতার প্রশংসা করেন ধর্মমন্ত্রী। আমাদের হজের যে কার্যক্রম আমরা পরিচালনা করেছিলাম তার ভিতরে অনেক কিছু বাধা বিপত্তি আমাদেরকে উত্থাপিত হয়েছে। যে আজকে হাজী সাহেবদের আনার ব্যাপারে আপনারা সবাই যে সহযোগিতা করেছেন, আন্তরিকতা দেখিয়েছেন, কাজ করেছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। বাংলাদেশ অনেক সময় পুরস্কৃত হয়েছে সৌদি গভর্নমেন্টের কাছে। আমাদের হাবের সভাপতি সাহেব সবকিছু সবসময় দেখেন এবং ওনার কাছে আমি সবসময় জানাই যে এই অসুবিধাগুলো হচ্ছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায় হিসেবে মধ্যস্বত্বভোগীর দূরত্ব ও ব্যাংকের ছাতার মতো গজিয়ে ওঠা অনুমতিহীন ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান হাব সভাপতি। গ্রুপ লিডারের এই পদ্ধতিটা আছে, কিন্তু কথায় কথা এখন আরেকটা আছে। মাননীয় সচিব মহোদয় একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়, বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় হজ লাইসেন্স নাম দিয়ে ট্রাভেল এজেন্সি লাইসেন্স দিচ্ছে। সভায়
বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং কিশোর গ্যাং কালচার নির্মূলে কাজ করার কথা জানিয়েছে র্যাব। দুপুরে র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কিশোর গ্যাং পরিচালনাকারী এবং আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার কথা জানান র্যাব মহাপরিচালক। জঙ্গি এবং সন্ত্রাস দমন, ধর্ষণ, হত্যা, অপহরণ, মাদক, অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ, মানব পাচার সহ নারী এবং শিশুর অধিকার সমুন্নত রাখার বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ব্যাপারে আমি আমার কর্মকর্তাগণকে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছি। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো যদি আইন বহির্ভূত কোনো আচরণ বা কোনো কাজ বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, কোনো বিষয় যদি আমাদের দৃষ্টিগোচর হয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘোষিত বাজেট নারী বান্ধব নয় বলে মনে করে ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংস্থাটির দাবি, বাজেটে 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা। রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল এ কথা বলেন। এ সময় ভ্যাটের হার কমানোর দাবি সহ 6টি দাবি তুলে ধরা হয়। গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা লুট করে কোরবানি দিয়েছে ডাকাত দলের সদস্যরা। রাজধানীর ডিবি কার্যালয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূল্যবান জিনিস হাতিয়ে নিত চক্রটি। ডাকাত চক্রের 10 জনকে ঢাকা, গাজীপুর এবং ময়মনসিংহ থেকে গ্রেফতার করে তাদের কাছ থেকে 7,14,000 টাকা, 13টি মোবাইল ফোন, 2টি চাকু উদ্ধার করা হয়েছে। জানাবো খেলার খবর।